হ্যালো এভরিবডি, আমি বিশ্বজিৎ অ্যান্ড ওয়েলকাম টু কোডস্কিম। আশা করি সবাই ভালো আছেন। তো গত টিউটোরিয়ালে আমরা HTML মেটা এলিমেন্টের একটি অ্যাট্রিবিউট কার্ড সেট নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকেও আমরা এই মেটা এলিমেন্টের আরেকটি অ্যাট্রিবিউট http-equiv নিয়ে আলোচনা করব। http-equiv কেন ব্যবহার করা হয়, http-equiv এর কী কী অ্যাট্রিবিউট, কী কী ভ্যালু আছে, তা সব কিছু আমরা এই ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করব। ঠিক আছে, তো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। সো লেটস গেট স্টার্টেড। http-equiv এর 4টি ভ্যালু আছে। একটা হচ্ছে কন্টেন্ট সিকিউরিটি পলিসি, তারপর হচ্ছে কন্টেন্ট টাইপ, তারপর হচ্ছে ডিফল্ট স্টাইল, তারপরে রিফ্রেশ। এই সবগুলো টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। কন্টেন্ট সিকিউরিটি পলিসিকে ব্যবহার করা হয় মূলত একটি ওয়েব পেজের বা একটি HTML ডকুমেন্টের সিকিউরিটিকে বাড়ানোর জন্য। কিভাবে? ধরেন আমি একটা কাজ করি, আমি যে লিখে সার্চ দিলাম এবং সিডিএন লিঙ্কটা আমরা নিয়ে আসব। এখান থেকে যাব ডাউনলোডে গিয়ে এই যে এখানে ক্লিক করব আমরা, বাস এটা নিয়ে আসলাম। ঠিক আছে, কপি করলাম, তারপরে এখানে স্ক্রিপ্ট এবং এসআরসি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এবং আমি আরেকটি স্ক্রিপ্ট নিব, CRIPT স্ক্রিপ্ট, এবং এর মধ্যে কিছু কোড লিখব। যেমন আশা করি আপনারা যে করে জানেন না, বা জানলে তো ভালো, না জানলে কোনো সমস্যা নেই, আর এটা আপনাদের বুঝতে হবে না। আমি এখানে একটা HTML কোড লিখব। আপনারা খেয়াল করেন যে S2 নিলাম, S2, এবং এর মধ্যে লিখলাম jQuery লোডেড। ঠিক আছে, এবং এখানে লিখলাম APP অ্যাপেন্ড টু লিখলাম। ঠিক আছে, এবং কোথায় অ্যাপেন্ড হবে? বডিতে। সেভ করলাম এটাকে, সেভ। এখানে আমি আর একটা এলিমেন্ট লিখি, সেটা হচ্ছে H1, এবং লিখব http-equiv। ঠিক আছে, আমি কন্ট্রোল S দিয়ে সেভ করে নিলাম। আমি যদি এখন এখানে গিয়ে রিলোড দেই, তাহলে দেখবেন যে দুটো জিনিস এখানে লোড হয়েছে। একটি হচ্ছে HTML থেকে, আর একটা হচ্ছে jQuery কোড থেকে। যেমন jQuery লোডেড কথাটা আসছে কি এখান থেকে, এই যে এই লেখাটা চলে আসছে jQuery লোডেড। ঠিক আছে, এই যে jQuery লোডেড। এখন যদি আমরা এখানে কন্টেন্ট সিকিউরিটি পলিসিকে ব্যবহার করি সিকিউরিটি বাড়ানোর জন্য, তখন দেখেন কি ঘটে। আমি এখানে মেটা এলিমেন্ট নিলাম, আমি কমেন্টস করে নিই একটা কন্টেন্ট সিকিউরিটি পলিসি। ঠিক আছে, মেটা, তারপরে http-equiv কন্টেন্ট CURITY, তারপরে লিখবো হচ্ছে কন্টেন্ট, এবং কন্টেন্টের মধ্যে লিখবো কি, কন্টেন্টের মধ্যে লিখবো হচ্ছে ডিফল্ট SRC, তারপরে SELF সেলফ, তারপরে আচ্ছা সেলফ থাক আপাতত। সেভ করলাম, এটাকে সেভ করলাম, এবং সেভ করার পরে যদি আমি এখানে গিয়ে রিলোড দিই, দেখবেন যে jQuery থেকে যে লেখাটা চলে আসছিল, যেই মানে HTML এলিমেন্ট, মানে S2 এলিমেন্টটা চলে আসছিল, সেটা কিন্তু আর এখানে নেই। কেন নেই? আমরা একবার ইন্সপেকশনে যাই। ইন্সপেকশনে গিয়ে আমরা কনসোলে যাব। কনসোলে গিয়ে দেখেন যে দুটি এরর আছে এখানে। ঠিক আছে, দুটি এরর, মানে এই দুটি এররের কারণে কি আমরা পাচ্ছি। দুটি এরর কোথা থেকে আসছে? অবশ্যই আমাদের ওই যে সিকিউরিটি পলিসি থেকে আসছে। এই যে সিকিউরিটি পলিসি, কেন ডিফল্ট SRC দিয়েছিলাম, আমরা সেলফ দিয়েছিলাম, এই যে এই লেখাটা থেকে এই লেখাটার কারণে চলে আসছে, এটা এখানে বললো আর কি। এখন যদি আমরা এটাকে আনতে হয়, তাহলে কি এই যে এই লিঙ্কটা, এই লিঙ্কটা কি করতে হবে? আমাকে দিয়ে দিতে হবে। এখানে কোথায় দিয়ে দিতে হবে? এই যে এখানে দিয়ে দিতে হবে। আমি এটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, যদি ধরেন যে মানে সিকিউরিটি কারণে তো দিবই, কিন্তু আমি ব্যবহার করতে চাচ্ছি, আবার সিকিউরিটি চাচ্ছি, তাহলে কি করব? আমরা এই jQuery ব্যবহার করতে চাচ্ছি যে মানে সিডিএন লিঙ্ক, এটা একটা সিডিএন লিঙ্ক,
তাহলে এই লিঙ্কটাই আমাকে কী করতে হবে, যে এই লিঙ্কটাই কী করতে হবে, এখানে দিয়ে দিতে হবে। এটা দিয়ে দিলাম এখন, ঠিক আছে। আমি সেভ করলাম, তারপরে এখানে গিয়ে একটা রিলোড দিলাম। দেখুন যে প্রথম যে এররটা ছিল সেটা চলে গেছে, কিন্তু আরেকটা এরর রয়ে গেছে, যে কারণে আসছে না এখনও। তো এখানে লেখা আছে যে রিফিউজ টু এক্সিকিউট ইনলাইন স্ক্রিপ্ট বিকজ ইট ভায়োলেটস দ্য ফলোয়িং কন্টেন্ট সিকিউরিটি পলিসি ডিরেক্টিভ ডিফল্ট এসআরসি সেলফ, এটা কারণে, ঠিক আছে। তো আইদার দ্য আনসেফ ইনলাইন কিওয়ার্ড এ হ্যাশ, এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে, অর নান্স ইজ রিকোয়ার্ড টু এনাবল ইনলাইন এক্সিকিউশন। যদি আমরা ইনলাইন এক্সিকিউশন চাই তাহলে এই তিনটি কাজ আমাকে করতে হবে। দিতে হবে কি, এখানে আনসেফ ইনলাইন দিতে পারবো, অথবা যদি চাই তো এটা দিব, অথবা নান্স। আচ্ছা, নান্সে থাক, তখন আগে এটা দিয়ে আমি ট্রাই করি, এই যে এটা ট্রাই করি, ঠিক আছে। আমি এটা কপি করলাম, তারপরে কোথায়, এখানে দিয়ে দিলাম, একটা স্পেস দিব, দেন এটাকে দিয়ে দেব। আমি সেভ করলাম এখান থেকে, আশা করি এই প্রবলেম সলভ হয়ে যাবে। আমি রিলোড দিলাম, চলে আসছে, ঠিক আছে। আমরা চাইলে আমরা এটাকে কেটে দিই, এটাকে কেটে দিলাম এবং এখানে রিলোড দিলাম, তাহলে এটা আবার চলে আসছে। এখন আমরা এইটা দিয়ে দিই, হ্যাঁ, এই যে এটা, তাহলে কি হবে, তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। কোন সেভ করলাম, রিলোড দিলাম, প্রবলেম সলভড, ঠিক আছে। এটা ছিল কি কন্টেন্ট সিকিউরিটি পলিসি। কন্টেন্ট সিকিউরিটি পলিসি নিয়ে যদি আপনি আরও অনেক কিছু আছে কন্টেন্ট সিকিউরিটি পলিসি, যেমন আমি যদি, যেহেতু এটা জেএস নিয়ে আমি চেয়েছি, মানে একটা জাভাস্ক্রিপ্ট, তো জেএস একটা যে করে তো একটা জাভাস্ক্রিপ্ট, এখানে আমি চাইলে সেটা করতে পারি কি, স্ক্রিপ্ট এসআরসি দিতে পারি, SCRIPT, স্ক্রিপ্ট এসআরসি। তাহলে শুধু জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এটা এরকম হবে, হ্যাঁ, কাজ করবে। যাই হোক, আমি এটাকে ডিফল্টই বানিয়ে রাখি আপাতত। আর তো এই ছিল। আর যদি আপনি কন্টেন্ট সিকিউরিটি পলিসি নিয়ে আরও কিছু জানতে চান, তাহলে এখানে সার্চ করুন কন্টেন্ট সিকিউরিটি পলিসি, তারপরে এই লিঙ্কে যান, কোথায়, যে এটা, এই লিঙ্কে যান, তাহলে এখানে অনেক কিছু লেখা আছে। এই আর্টিকেলটা আপনারা পড়ে নেবেন, এগুলোকে ব্যবহার করবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তা আপাতত এটার উপরে এতটা গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা যারা বিগিনার লেভেলে আছে তারা এটা ব্যবহার করে না। যারা একটু অ্যাডভান্স লেভেলে আছে তারাই সেটা ব্যবহার করে। সিকিউরিটির দিকে যখন নজর দেয় তখন তারা এই জিনিসটা ব্যবহার করে। তাই এই জিনিসটা আপনাদের এখন জানার প্রয়োজন না থাকলে আমি দেখাচ্ছি এই কারণে, যেন আপনারা ভবিষ্যতে এটা জানেন আর কি, ভবিষ্যতে কাজে লাগবে সেই হিসাবে, ঠিক আছে। আমি এটা কেটে দিলাম, আর এখানে আমি আবার গেলাম। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে কি, কন্টেন্ট টাইপ। এটাকে কি আমরা এটা দেখে ফেলেছি, এবার কন্টেন্ট টাইপ নিয়ে আলোচনা করব। তো এটাকে আমি একটা কাজ করি, আনসেফ ইনলাইনে থাক, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা জানবো যে কন্টেন্ট টাইপ কি। কন্টেন্ট টাইপ হলো কি, একটা ডকুমেন্টের কন্টেন্ট টাইপ, তো কন্টেন্ট টাইপকে ডিপেন্ড করে। যেমন কীরকম, আমি একে কোডটা লিখি, হ্যাঁ, কন্টেন্ট টাইপ মেটা http-equiv কন্টেন্ট টাইপ, এবং ভ্যালু দেবে কি, কন্টেন্ট হচ্ছে টেক্সট HTML, একটা সেমিকোলন, তারপরে হবে UTF না কারসেট UTF-8, ঠিক আছে। এখন দেখেন এই যে এই জিনিসটা কি কিছুটা কি এটার সাথে মিলে যাচ্ছে। HTTP কন্টেন্ট টাইপ দিয়ে আমরা এটা স্পেসিফাই করি যে এই ডকুমেন্টের ক্যারেক্টার এনকোডিংকে স্পেসিফাই করে, কী ধরনের ক্যারেক্টার হবে। তো আমরা কিন্তু এই ক্যারেক্টার এনকোডিংকে এটা দিয়েও স্পেসিফাই করেছি। তো এটা যে কথা, এটাও একই কথা। আমরা যেহেতু এটা লিখছি, তাহলে এটা আমাদের লেখার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে। অর্থাৎ এটার ইকুইভ্যালেন্ট এটা, ঠিক আছে। তো এটাকে আমরা কেটে দিলেও পারি, কিন্তু আমরা কাটবো না, কেন আপনারা যেন কোডটা পেয়ে যান, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডিফল্ট স্টাইল। এটা একটা খুব মজার জিনিস, আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন। আর এগুলোকে আমি একটু কমেন্টস করে রাখবো, কমেন্টস করে রাখি,
ঠিক আছে, কমেন্টস করে রাখি। আর এগুলোকে আমরা কেটে দিই, ডিফল্ট স্টাইলটা থাক, বাকি সব কিছু কেটে দিলাম, কারণ এগুলো আমি এখানে একটা একটা করে আলোচনা করছি তো। আচ্ছা, এখানে আমি আগে লিখে নিই মেটা http-equiv ডিফল্ট স্টাইল। আর কন্টেন্ট অ্যাট্রিবিউটের মধ্যে আমি কিছু লিখবো, সেটা পরে লিখবো কি লিখবো, কিন্তু এখানে আমি একটা কাজ করি, কিছু ডিফল্ট স্টাইল দিয়ে আমরা মানে ডিফল্ট স্টাইলকে প্রিফার্ড একটা স্টাইল, যেটাকে আমরা পছন্দ করবো যে আমাদের ডকুমেন্টের জন্য একটা নির্দিষ্ট স্টাইল, যে এই স্টাইলটাই হবে, সেক্ষেত্রে আমরা ডিফল্ট স্টাইলকে আনবো। হ্যাঁ, এটা হচ্ছে সেই বিষয়টা, তার জন্য আমরা ডিফল্ট স্টাইলকে ব্যবহার করব। তো এখন ধরেন আমি একটা কি নিলাম, http-equiv, ধরে নিলাম যে আমরা এইটাকেই মানে স্টাইল দিব একটা সিএসএস দিয়ে। তার জন্য কি দুটি ফাইল আমি ক্রিয়েট করে রেখেছি এখানে, একটি হচ্ছে style.css এবং আরেকটি হচ্ছে কি এটা। তো style.css আগে আমি স্টাইল দিয়ে কিছু, যেমন কি এটা হচ্ছে h1, তো ফন্ট সাইজ দিব হচ্ছে 60 পিক্সেল, ঠিক আছে, এবং কালার দিব হচ্ছে গ্রিন, এটা হলো একটা। এবং এখান থেকে এটাতে আমরা সেম স্টাইলে দিব যে h1 ফন্ট সাইজ হচ্ছে কত 60 পিক্সেল, এবং কালারকে আমরা রেড দেব, ঠিক আছে। এবং এই দুটো স্টাইলকে আমরা এখানে ইনপুট করব, একটা লিঙ্ক করিয়ে দেব। আর আমরা জানি যে, আশা করি আপনারা জানেন যে কীভাবে সিএসএস ফাইলকে লিঙ্ক করাতে হয়। সিএসএস ফাইলকে লিঙ্ক করানোর জন্য আমাদেরকে, যেহেতু আমি এটা টিউটোরিয়াল দিয়েছিলাম, অবশ্যই আপনারা দেখে এসেছেন আশা করি, আর যদি না দেখেছেন তাহলে অবশ্যই দেখে আসবেন। লিঙ্কের মধ্যে আমরা এখানে দিব style.css, আর আরেকটা হচ্ছে style1.css, ঠিক আছে। এখন একটা প্রশ্ন আপনাদেরকে, কোন স্টাইলটা এখানে মানে বেশি প্রায়োরিটি পাবে, কি এটা নাকি এটা? যদি আপনারা বলতে পারেন তাহলে বুঝতে পারবো যে আপনারা হ্যাঁ আমার টিউটোরিয়ালগুলো মনোযোগ দিয়ে দেখছেন। আর যদি না পারেন তাহলে সেটা বুঝতে পারবো যে, ধরে নেব যে আপনি দেখেননি, বা আপনি নিজে ধরে নেবেন। আপনি জানেন কি জানেন না সেটা তো আপনি জানেন না, সেটা আপনি জানেন, ঠিক আছে। যাই হোক, এখন প্রিফার করবো হচ্ছে এইটা, কেননা এটা নিচে আছে, মানে এটার প্রায়োরিটি বেশি থাকবে। তাইলে এটাতে আমরা কি দিয়েছিলাম, স্টাইল ওয়ানে আমরা কালার দিয়েছিলাম রেড, এবং ফন্ট সাইজ দিয়েছিলাম 60। এটা তো আমরা ফন্ট সাইজ 60 দিয়েছিলাম, কিন্তু কালার দিয়েছিলাম গ্রিন, ঠিক আছে। তো এটার প্রায়োরিটি বেশি থাকবে, ঠিক আছে। আমি এখন সেভ করলাম, এটাকে সবগুলো সেভ করেছি। এবং এখানে যদি আমি গিয়ে এখন রিলোড দিই, তাহলে দেখবেন যে ফন্ট সাইজ 60 হয়ে গেছে এবং কালার রেড পেয়েছে, ঠিক আছে। এবার আমরা আসি এখানে যে কোনটাকে আমরা প্রিফার করবো। আচ্ছা, এখানে যেমন আমি লিখলাম যে প্রিফার্ড, কন্টেন্টের মধ্যে কী লিখবো, আমি লিখলাম যে প্রিফার্ড, FERRAD, বানান আশা করি ঠিক আছে। আমি এটা কপি করলাম। এখন এখানে আর এখানে দুইটা দিয়ে কী নিতে হবে, একটা টাইটেল নিতে হবে আমাকে, শর্ত যে টাইটেলে নিতে হবে, ঠিক আছে। এবং এর মধ্যে লিখবো এই দুইটাকে দিয়ে, মানে এই লেখাটাকে আমরা কি দিয়ে দিলাম। এখন যদি ধরেন যে দুইটাতে আমরা একই লেখা দিই, তাহলে কি দুইটাই কি সে প্রেফার করেছে, অর্থাৎ দুইটাই আমাদের ডিফল্ট স্টাইল, সেক্ষেত্রে এটার কিন্তু প্রায়োরিটি বেশি থাকবে, তাহলে রেডি থাকবে। হ্যাঁ, এখন আমরা গিয়ে দেখবো যে রেডি থাকবে। সেভ করে নিলাম আমি, সেভ, এবং এখানে কি রিলোড দিলাম, রেডি রয়ে গেল। কিন্তু যদি এখানে আমি যে লেখাটা আছে এই লেখাটা না দিয়ে যদি আমি অন্য কিছু দিয়ে দিই, যেমন প্রিফার্ড নট প্রিফার্ড দিয়ে দিই, নট দিয়ে দিলাম, তার মানে কি এটার সাথে যেহেতু এটা মিলে নাই, হ্যাঁ মিলতে হবে, ম্যাচ করতে হবে। যদি ম্যাচ করে তবেই সেটা প্রিফার্ড স্টাইল, মানে কি ডিফল্ট স্টাইল। আর যদি ম্যাচ করে তাহলে ডিফল্ট স্টাইল, ম্যাচ না করলে ডিফল্ট স্টাইল না। যেমন কি এখন আমাদের ডিফল্ট স্টাইল যেহেতু এটার সাথে এটা মিলে গেছে, তাহলে ডিফল্ট স্টাইল হচ্ছে এটা। এবং এর কালার মানে কি, এটা স্টাইল ওয়ানে কালার দিয়েছিলাম আমরা গ্রিন দিয়েছিলাম, তাহলে এর কালারটা কি, এই যে এর কালারটা গ্রিন হয়ে যাবে। আমি যদি এখন সেভ করি, এটাকে সেভ তো করেই ফেলেছি, হ্যাঁ। আর যদি এখন আমি এখানে গিয়ে
রিলোড দিই, দেখবেন যে গ্রিন হয়ে গিয়েছে। তাহলে দেখতে পাচ্ছি যে গ্রিন হয়ে গেছে, ঠিক আছে। তো এই ছিল। এখন যদি ধরেন যে আমি এটাকে নট দিয়ে দিই, নট, আর এখানে আমি কি দিয়ে দিলাম প্রিফার্ড, ঠিক আছে, তাহলে দেখবেন যে রেড হয়ে গেছে, স্টাইলটাও কি ফন্ট সাইজ 60 রয়ে গেল, ঠিক আছে। এখন যদি আমি এখানে রিলোড দিই তাহলে দেখবেন যে এটাই। কিন্তু যদি দুটোই আমি নোট দিয়ে দিই, এখন কোনোটাই মিলে না, অর্থাৎ এটার সাথে এই লেখাটার সাথে কোনোটাই মিলে না। তার মানে কি কোনো স্টাইলই পাবে না, দেখবেন যে কোনো স্টাইলে সেখানে অ্যাপ্লাই হবে না, এখানে কোনো স্টাইলই অ্যাপ্লাই হবে না। সেভ করলাম এবং এখানে রিলোড দিয়ে দিলাম, দেখলেন যে কোনো স্টাইলই আর অ্যাপ্লাই হচ্ছে না। এই ছিল 3টি বিষয়। আর একটা ছোট্ট একটা বিষয় আছে, সেটা মূলত সবাই এটাকেই দেখায় উদাহরণ হিসেবে, কেননা এগুলো তেমন একটা ব্যবহার আমাদের বিগিনার হিসেবে দেখি না আমরা। এইগুলোর ব্যবহার তো আমরা এটা কী করবো, এটাকে কমার্স করে দিব এবং লিখব যে ডিফল্ট স্টাইল। নেক্সট হচ্ছে রিফ্রেশ, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা কেটে দিব, এটা থাক, এটাও থাক। এখানে আমরা একটা জাভাস্ক্রিপ্ট কোড লিখব, লাগবে সেটা পরে বলছি কেমন লাগবে। আগে একটা কাজ করি, লিখি মেটা http-equiv রিফ্রেশ, তারপর হচ্ছে কি কন্টেন্টের মধ্যে দিব 30 আর শেষ। সেভ করে দিলাম। তো এখানে http-equiv রিফ্রেশ, আপনি যদি আপনার পেজকে একটা নির্দিষ্ট সময় পর পর রিলোড করতে চান বা রিফ্রেশ দিতে চান, তাহলে সেই ক্ষেত্রে আমরা রিফ্রেশ http-equiv ভ্যালু দিব রিফ্রেশ, এবং এর কত সময় পর পর আমরা পেজটিকে রিলোড দিতে চাই সেক্ষেত্রে ওই সময়টাকে এখানে উল্লেখ করে দিতে হবে। যদি আমরা চাই যে 30 সেকেন্ড পর পর রিলোড দিব, তাহলে এখানে 30 লিখতে হবে। আর যদি আমরা চাই যে 5 সেকেন্ড পর পর রিলোড দিব, তাহলে এখানে 5 লিখে দিতে হবে। যেমন কি এখানে আমি 5 লিখে দিলাম, তাহলে 5 সেকেন্ড পর পর সেটা পেজটা রিলোড হবে। আমি এখানে সেভ করব এবং এখানে গিয়ে আমি পেজটিতে একবার রিলোড দেব। এখন 5 সেকেন্ড পরে রিলোড হলে আপনারা বুঝতে পারবেন কিনা জানি না, এই যে রিলোড হলো, আপনি এদিকে খেয়াল করবেন, এই যে রিলোড হলো। যদি না বুঝে থাকেন তাহলে আমি আরেকটা বোঝানোর চেষ্টা করছি। আমি এখানে গেলাম, তারপর এই স্ক্রিপ্টে গেলাম, স্ক্রিপ্ট একটা লিখবো যে অ্যালার্ট, এটা একটা জাভাস্ক্রিপ্ট কোড লিখছি, এবং এর মধ্যে লিখবো পেজ লোডেড, বা লোডেডই দিলাম আমি। এখানে সেভ করব আমি, দেন সেটাকে এখানে গিয়ে আমি এই যে রিলোড হয়ে গেছে। রিলোড হওয়াতে এরকম আরেকবার 5 সেকেন্ড পরে আরেকবার রিলোড হবে, এই যে রিলোড হলো। আবার যদি আবার 5 সেকেন্ড পরে একবার রিলোড হবে, এভাবে চলতে থাকবে 5 সেকেন্ড পর পর। ওকে, তো এই ছিল রিফ্রেশ। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি আজকের এই টিউটোরিয়াল নিয়ে আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।